যখনই আমরা আমাদের ফোনটাকে স্ক্রল করি, প্রতিদিনই কোনো না কোনো ধরনের ক্রাইম আমাদের চোখের সামনে এসে পড়ে। বেশিরভাগ ক্রাইমই একজন সিঙ্গল ভিকটিমের ব্যাপারে হয়, যেমন কোনো মহিলার ধর্ষণ, কারো মার্ডার, কোনো বাচ্চা কিডন্যাপ হয়ে যাওয়া অথবা ডাকাতির মামলা। আর ওই একজনের সাথে হওয়া ক্রাইম আমাদের রাগ ও দুঃখ দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু ভাবুন তো, যদি কোনো একটা ক্রাইম একটা পুরো শহরের উপর করা হয়, যেটা 500 থেকেও বেশি লাইফকে নষ্ট করে দেয়। আজকের কেসটা এমনই একটা ঘটনা যা পুরো ভারতকে লজ্জায় মাথা নত করতে বাধ্য করেছে। এই মামলাটা কেবল একটা নয়, বরঞ্চ অনেক জেনারেশনকে নিয়ে টান দিয়েছে। এই মামলাটা প্রচলিতভাবে আজমের সেক্স স্ক্যান্ডাল নামে ইনফেমাস হয়ে গেছে। আজমের শহরটার ভাইব্রেন্ট কালার, ট্র্যাডিশন, হিস্টোরিক্যাল সাইট আর সব থেকে বেশি আজমের শরীফ দরগার জন্য ফেমাস। আজমের শরীফ দরগা একটি প্রমিনেন্ট ট্যুরিস্ট স্পট, যেটা দেখার জন্য দূর দূর থেকে ট্যুরিস্টরা ওখানে যায়। এই দরগাটা কেবল সুন্দরই না, বরঞ্চ এই জায়গাটার ধার্মিক ইম্পর্টেন্সটাও অনেক বেশি। এই দরগাটা কেবল মুসলিমই না, অনেক হিন্দু ধর্ম অবলম্বীরাও অনেক মানে। 22 এপ্রিল 1992। আজমেরের বাসিন্দাদের জন্য ওই দিনটি অন্য দিনের মতনই স্বাভাবিক ছিল। প্রতিদিনের মতোই লোক সকালের চা চুমুক দিতে দিতে খবরের কাগজে নজর বুলোতে থাকে। ওই সময়ের দৈনিক জাগরণ ভারতের একটি প্রসিদ্ধ খবরের কাগজ ছিল। ওই দিন দৈনিক জাগরণের একজন সম্পাদক সন্তোষ গুপ্তার একটি আর্টিকেল পেপারে পাবলিশ হয়, যেটিতে ব্ল্যাকমেইল আর একটা সেক্স র্যাকেটের ব্যাপারে লেখা হয়েছিল, যা আজমের শহর থেকেই অপারেট করা হতো। সন্তোষ গুপ্তা ভেবেছিলেন যে ওনার এই আর্টিকেলটা মানুষকে ভাবাতে বাধ্য করবে, কিন্তু আজমেরের বাসিন্দারা ওই আর্টিকেলটিকে গুরুত্বও দেয় না। এই ঘটনাটা ওনাকে রীতিমতো ফ্রাস্ট্রেট করে দিল। আজমেরে বসবাস করা মানুষগুলো জানতেন যে আজমেরের শান্ত এনভায়রনমেন্টের পেছনে ভেতরে ভেতরে আসলে কি চলতেছিল, তাও ওনারা এই ব্যাপারে আলোচনা করার থেকে বিরত থাকতেন। ওই জায়গায় একটি ভরসা কালার ল্যাব ছিল, যা কিছু সময়ের ভেতরে প্রচুর ফেমাস হয়ে ওঠে। ওই ছোট্ট ল্যাবটিতে খালি আজমেরই না, মুম্বাই, দিল্লির মতো বড় শহরের মানুষরাও ভিড় করতে লাগলো। কিন্তু কথা হলো, হঠাৎ ওই স্টুডিওটিতে এমন কি হয়ে গেল? আপনারা জানলে অবাক হবেন যে ওই স্টুডিওটিতে অনেকগুলো স্টুডেন্টস, যাদের বয়স মোটামুটি 18 থেকে 20 বছর, তাদের আর নিউ ফটোস বিক্রি করা হচ্ছিল, যেইগুলো কিনতেই লোক ওই স্টুডিওটিতে ভিড় করতে শুরু করেছিল। তো পুরো মামলাটা কি, চলুন জানার চেষ্টা করি। সন্তোষ গুপ্তার আর্টিকেল যখন আজমেরের বাসিন্দাদের কোনো রকমের প্রতিক্রিয়া করতে বাধ্য করেনি, তা দেখে উনি 2 দিন পর আবার ওই আর্টিকেলটা ছাপান। কিন্তু এইবার আর্টিকেলটার হেডলাইনটা ছিল 100 থেকেও বেশি মেয়েরা হলো শিকার, ছড়ানো হচ্ছে নিউড ফটো আর জেরক্স কপিস। আর ঠিক এই লেখাটার নিচেই যেই ফটোটা ছাপা হয়েছিল, তা আজমেরের মতো শান্ত জায়গাকে কাঁপিয়ে তুলতে যথেষ্ট ছিল। এই ফটোগুলোতে তরুণীদের ছবি ছিল, যাকে ঘিরে অনেক পুরুষ ওদের বডি টাচ করতে দেখা যাচ্ছিল। কিন্তু এই সব তরুণীদের এমনভাবে লজ্জাজনক অবস্থায় ফটো তোলা আর সেই ফটোগুলোকে সার্কুলেট করার পিছনে যারা ছিল, তারা কোনো সাধারণ শহরবাসী নয়, বরং ওই সময়ের অনেক ইনফ্লুয়েন্সিয়াল খাদিম ফ্যামিলির মেম্বার ছিল। এই ফ্যামিলিটার পলিটিক্যালিও অনেক উপর পর্যন্ত কানেকশন ছিল এবং এরা ইন্ডিয়ান ইউথ কংগ্রেসেরও মেম্বার ছিল। তো চলুন এই খাদিম ফ্যামিলির ব্যাপারে একটু জানা যাক। এই খাদিম শব্দের অর্থ হলো সেবা করনেওয়ালা, যারা আজমেরের ফেমাস দরগার সাথে যুক্ত ছিলেন। এই দরগাটা একজন সুফি সেইন্ট মঈনুদ্দিন চিশতির ছিল। এই দরগাটি আজমেরে 1200 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়, যখন মঈনুদ্দিন চিশতি প্রথমবার ইরান থেকে দিল্লি এসেছিলেন। মঈনুদ্দিন চিশতির দেহত্যাগের পর উনার ফ্যামিলি ডিসেন্ডেন্টসরা এই দরগাটার দেখাশুনো করার দায়িত্বটি স্বীকার করেন। এই পরিবারের 1990 এর সময় 3 জন পাওয়ারফুল সদস্য ছিল,
প্রথম ফারুক চিশতি, যে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। দ্বিতীয় আনওয়ার চিশতি, যে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের সেক্রেটারি ছিল। আর তৃতীয় নাফিস চিশতি, যে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিল। এই ঘটনাটা এই তিনজন ভাই ফারুক, আনওয়ার আর নাফিস আর আজমেরের ফেমাস সোফিয়া কলেজ থেকে শুরু হয়। সোফিয়া একটি মেয়েদের কলেজ ছিল যেখানে মোটামুটি 2000 ছাত্রী ছিল, যার বেশিরভাগই কলেজেরই হোস্টেলে থেকে পড়াশোনা করত। এই কলেজটিকে পুরো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট কলেজের তালিকায় রাখা হতো। এখন আপনাদের মনে এই প্রশ্নটা অবশ্যই আসবে যে এই তিন ভাইদের এই কলেজের সাথে কি সম্পর্ক ছিল। বলতে গেলে ওদের এই কলেজের সাথে কোনো সম্পর্ক তো থাকার কথা না, কিন্তু ফারুকের এই কলেজের একটি ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এখানে আমরা এই ছাত্রীটিকে অভয়া নামে ডাকবো, কারণ আসল নামটা না বলাই প্রযোজ্য। তো এই ফারুক আর অভয়া রেগুলারলি কলেজের বাইরে দেখা করতে লাগলো। এইভাবে কয়েকদিন দেখা করার পর ফারুক অভয়াকে নিজের একটি ফার্ম হাউসে নিয়ে যায়, যেখানে ফারুক অভয়ার করে। কিন্তু এইটি কেবল এর মামলা নয়, এই ঘটনাটির পেছনে ফারুকের একটা নোংরা প্ল্যান ছিল। ফারুক অভয়ার অনেকগুলো অশ্লীল ফটো তুলে রাখে, যা আগে যে সোফিয়া কলেজের কয়শো মেয়েদের ইন্ডিয়ার সবথেকে বড় রেপ স্ক্যান্ডালের শিকার বানাবে। এরপর ফারুক অভয়াকে ধমকায় যে যদি ও এই ব্যাপারে কাউকে বলে তাহলে ও অভয়ার এই সব ফটোগুলো সার্কুলেট করে দিবে। ভাবুন 1990-এর সময় একটি ছোট্ট কনজারভেটিভ সোসাইটিতে এমন কথা ছড়ানোর ভয়টা কেমন হবে। আর অভয়া তো তখনও একটি তরুণী ছিল, ও কেমনই বা এই ভয়টার মোকাবিলা করতে হয়েছে। এইটাও তথ্য সামনে আসে যে ফারুক পারপাসফুলি ওই মেয়েটিকে বেছে নিয়েছিল, কারণ অভয়া একটি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে ছিল আর ওদের পরিবারে তেমন পয়সাও ছিল না যে ওরা ফারুকদের মতো পাওয়ারফুল ফ্যামিলির সাথে লড়াই করতে পারবে। ফারুক এটাও এশিওর করে নিয়েছিল যে যখনই অভয়াকে ডাকবে ওকে আসতেই হবে, আর ও এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। এখন ফারুক অভয়াকে ব্ল্যাকমেইল করতে শুরু করে দিল। ও যখনই অভয়াকে ডাকতো ওই মেয়েটিকে আসতে হতো। এরপর অভয়ার এই পরিস্থিতির ফায়দা উঠিয়ে ফারুক ওর বন্ধুদের দিয়েও অভয়ার করাতে লাগলো। এমন কিছুদিন চলার পর ফারুক এর মনে একটা বড় প্ল্যান ঘর বাঁধতে লাগলো। ফারুক অভয়াকে বলল যদি অভয়া নিজের একটি বান্ধবীকে ওই ফার্ম হাউসে নিয়ে আসে তাহলে ফারুক ওকে ছেড়ে দিবে আর ও ফ্রিলি নিজের জীবনটা কাটাতে পারবে। আর অভয়া এতটা ম্যাচিওরডও ছিল না যে ও ফারুকের এই নোংরা প্ল্যানটা বুঝতে পারবে। সেই জন্য ও ফারুকের এই জালটাতে ফেসে গেল। এরপর যা ঘটল তা আজমেরের কয়শো মেয়েদের এমন একটা ষড়যন্ত্রে ফাঁসিয়ে দিল যেটার থেকে বেরিয়ে আসাটা অলমোস্ট ইম্পসিবল হয়ে দাঁড়ালো। এই ঘটনাটা এমনভাবেই চলতে থাকলো। এই মেয়েগুলোর ফটো হট কেকের মতো বিক্রি হতে লাগলো। সোর্সেসদের অনুমান ওই স্টুডিওর একজন কর্মচারী এই ফটোগুলো বেচে অনেক টাকার মালিক হয়ে গেছিল। এরপর একদিন ওই কর্মচারীটা এই ফটোগুলো নিজের একজন বন্ধুকে দেখায়। এই কর্মচারীর বন্ধুটা এই বিষয়ের ইম্প্যাক্টটা বুঝতে পারে, আরও এই ফটোগুলোর কপি তৈরি করে দৈনিক নবজ্যোতি আর বিশ্ব হিন্দু পরিষদের অফিসে পৌঁছে দেয়। এইবার এই মামলায় বিশ্ব হিন্দু পরিষদের রোল কি ছিল? তো আপনি এখানে হয়তো নোটিস করেছেন যে সব কয়জন পারপিট্রেটার্স মুসলিমস ছিল আর বেশিরভাগই ভিকটিমই হিন্দু মেয়ে ছিল। ওই সময় বাবরি মসজিদ নিয়েও ইন্ডিয়াতে টেনশন চলতেছিল। এরপর বিশ্ব হিন্দু পরিষদ এই সব ফটোগুলো পুলিশের কাছে জমা করে, আর এই অর্গানাইজেশনের প্রেসারেই পুলিশ এই পুরো মামলাটার এনকোয়ারি শুরু করে। কিন্তু এই ব্যাপারটা জানাজানি হওয়ার পর প্রত্যেকজন গ্যাং মেম্বার্স অ্যালার্ট হয়ে যায় এবং প্রুফ সরাতে আরম্ভ করে। 27 মে 1992-তে এনএসএ এই ছেলেগুলোর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দেয়, আর ডিএসপি হরিপ্রসাদ শর্মা এই মামলার প্রথম এফআইআরটা লিখেন। এরপর জনতার ক্ষোভ আর পলিটিক্যাল প্রেশারের জন্য এই কেসটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। প্রথমে 8,
তারপরে 10 জন মুজরিম ঘোষিত হয়, যার মধ্যে চিশতি ভাইদের সাথে ইকবাল ভাটি, সলিম গানি চিশতি, সোহিল গানি চিশতি, জামিল হুসেন, ইশরাত আলী, শামসুদ্দিন আর মরজুলার উপর মোকদ্দমা করা হয়। কিন্তু এখন পুলিশের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এই মেয়েগুলোকে খুঁজে ওদের বয়ান দেওয়ার জন্য কনভিন্স করা। অ্যাজ এক্সপেক্টেড, বেশিরভাগ মেয়েরাই সামনেই আসতে রাজি ছিল না। এরপরেও পুলিশের প্রচেষ্টায় 30 জনের মতো মেয়েরা নিজের বয়ান দিতে রাজি হয়ে যায়, কিন্তু অনেক মেয়েরা পিছপা হয়ে যায়। এমন করতে করতে লাস্টে কেবল 3-4 জনই নিজের বয়ান পুলিশের কাছে দায়ের করতে রাজি হয়। এইবার পুলিশ এই অ্যাকিউজদের খেলাফ এভিডেন্স জোটাতে লেগে পড়ে। কিন্তু ঝামেলাটা হয় যখন এই সব অ্যাকিউজড ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ধরা পড়ে। আর সেকশন 273 নিয়মে কোর্টকে উইটনেসের টেস্টিমনি অ্যাকিউজদের সামনেই দাখিল করতে হয়। সেই জন্যই যখন অ্যাকিউজরা ভিন্ন ভিন্ন সময়ে ধরা পড়ে, পুরো ট্রায়ালটা আবার প্রথম থেকে শুরু করতে হয়। আর প্রতিবার এই মেয়েগুলোকে কোর্টে যেয়ে টেস্টিমনি দিতে হতো, যা ওই মেয়েগুলোর জন্য খুব বেদনাদায়ক ছিল। এমনটা নেক্সট 1-2 বছর নয়, বরঞ্চ 30 বছর ধরে চলতে থাকে। এমনই 2021-এ একজন ভিকটিম কোর্টের ভেতরে রাগে চিৎকার করে বলে ওঠে, কেন আমায় বারে বারে কোর্টে ডাকতে থাকেন? ওই ঘটনাটা ঘটা 30টি বছর পার হয়ে গেছে। এখন তো আমি ঠাকুমা আর দিদিমাও হয়ে গেছি। আমায় মাফ করে দিন। আমি আমার বাচ্চাদের কি জবাব দিব? আর এই প্রশ্নের উত্তর কোর্টে কারো কাছে ছিল না। এই কেসটার পুরো ক্লোজার অগস্ট 2024-এ করা হয়। প্রথমে এই কেসের মেইন অ্যাকিউজড ফারুক চিশতিকে মেন্টালি আনস্টেবল ঘোষিত করা হয়, আর বাকি 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এরপর 2001-এ এই অ্যাকিউজদের মধ্যে 4 জনকে অ্যাকিউট করা হয়, আর 2004-এর সুপ্রিম কোর্ট বাকি 4 জনের সাজাটা কম করে 10 বছরের করে দেয়। 2007-এ ফারুক চিশতি, যাকে প্রথমে মেন্টালি আনস্টেবল বলা হয়েছিল, তাকে একটি লোয়ার কোর্ট মুজরিম ঘোষিত করে, কিন্তু ওর সাজাটা কম করে ততটুকু করে দেওয়া হয় যতটুকু ও অলরেডি কাটিয়ে দিয়েছিল। বাকি 8 জনকে 2024-এ পক্সো অ্যাক্টের অন্তর্গত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়, আর ওদের উপর 5 লাখ টাকার জরিমানাও লাগানো হয়। এই কেসটা আমাদের অনেক কিছু শেখায়। এই কেসটা থেকে আমরা এটা জানতে পারি যে যদি সাংবাদিকরা নিজের কাজটাকে নিরপেক্ষতাভাবে করে, তাহলে বড় থেকে বড় মানুষও নিজের দুষ্কৃতির সাজা নিশ্চয়ই পাবে। আপনাদের মন্তব্যটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।